হিমাচলে তো অনেক সুন্দর মনোরম গ্রাম রয়েছে, কিন্তু হিমাচলের এই অংশ অনেক লোকের কাছেই অজানা। কারণ না তো এটা সিমলার কাছে, না তো মানালি থেকে কাছে। সিমলা থেকে অলমোস্ট 200 কিলোমিটার দূরে অবস্থিত কিন্নর ভ্যালির এক মনোরম গ্রাম কল্পা। কল্পা কিন্নরের একটি খুব মনোরম গ্রাম। দুর্গম ও মন্ত্রমুগ্ধকর স্পিতি ভ্যালির প্রবেশদ্বার হিসেবে কাজ করে। 9052 ফিট এলিভেশনে অবস্থিত কল্পা আপেল বাগান, সবুজ উপত্যকা এবং মনোরম দৃশ্য দ্বারা বেষ্টিত, যা ভ্রমণকারীদের মোহিত করে। সেই বিখ্যাত কিন্নর কৈলাসের ম্যাজেস্টিক ভিউ একমাত্র কল্পা থেকেই সুন্দরভাবে অবলোকন করা যায়। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম কল্পা। তো আমরা এখন আছি কল্পাতে। কল্পার এই ম্যাজেস্টিক ভিউ, গোলাপগুলো দেখুন, পাহাড়ি গোলাপ দুর্দান্ত। তো কালকে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম 3:30টায়, কিন্তু ভালো ভিউওয়ালা হোটেল খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে যায়। তো আমরা অবশেষে আপেল বাগানের মাঝে অবস্থিত হোটেল স্নো হিল ভিউ দেখুন কল্পাতে। এটা একটি বাঙালি হোটেল। এখানে আপনারা বাঙালি ডিশ সব পেয়ে যাবেন। চারদিকে আপেল গাছে ভর্তি। তো এখানকার মেন জিনিসই হলো আপেল। কল্পার আপেল খুব বিখ্যাত, এগুলো প্রায় ম্যাক্সিমাম এক্সপোর্ট হয়ে যায়। চারদিকে আপেল গাছে ভর্তি। এই আপেল চাষকে একমাত্র এর মেজর ক্যাশ ক্রপ বলা হয়, কারণ এখান থেকেই এদের ফিনান্সিয়াল যা কিছু সব আপেলের উপরই ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট। গুড মর্নিং ফ্রম কল্পা। তো 12টা বাজতে যায়। অ্যাজ ইউজুয়াল বড়নগর বাইকার্স সবাই অলরেডি প্রত্যেক দিনের মতন আজকেও ডিলে, 2-3 ঘন্টা দিন লেট হয়। প্রচুর স্টিপ ডাউন রাস্তা। ওঠার সময় কষ্ট হয়েছিল, নামার সময় তো কষ্ট নেই, তো সাবধানে নামতে হবে। যেটা বলছিলাম, তো কল্পা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। বাবা কৈলাসজি কালকেও দর্শন দিয়েছে, আজকেও আবার মেক্সরে যাওয়ার পরে বাবার দর্শন হয়েছে আমাদের। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি নাকর দিকে। তো এটা কল্পা মেন মার্কেট। তো হোটেলের হসপিটালিটি খুব ভালো ছিল। বাঙালি হোটেলে যা বলেছি, ডাল, আলু ভাতে, ডিম ভাজা আর এগুলো দিয়ে আমরা কালকে রাত্রে খেয়েছি। চন্দন চিকেন নিয়েছিল, চিকেনটা ভালো করেছিল। তো এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নিলাম টাওয়ার উদ্দেশ্যে। পুর যাওয়া যাবে এখান থেকে, পুর হয়ে টাওয়ার যাবো। তো এটা প্রায় 17 কিলোমিটার এখান থেকে কল্পা। এবার একটা আলাদা ট্রেনে আমরা ঢুকতে চলেছি, স্পিতি ভ্যালিতে ঢুকতে চলেছি। কিন্নর ছেড়ে আস্তে আস্তে আমরা স্পিতির দিকে অগ্রসর হচ্ছি। রাস্তা খারাপ নয়, ট্রেনেই চালাতে হবে, দেখা যাক পৌঁছাই। আস্তে আস্তে গাছপালার পরিমাণ কমতে থাকবে। স্পিতি ভ্যালিতে যখন এন্টার করবো আস্তে আস্তে লাদাখ লাদাখ ফিলও আসবে একটা। তো সাইড দিয়ে সুতলেজ রিভার বয়ে চলেছে, সুন্দর দৃশ্য। কাসাং সেতু রাজনাথ সিং উদ্বোধন করেছিল। এটা বিশাল বড় ওয়াটারফল আছে। এটা পুরনো ব্রিজটা ছিল, পুরনো ব্রিজটা অতটা সেফ ছিল না, তাই এখানে নতুন ব্রিজটা তৈরি হয়। ওয়াটারফলটা দেখুন কি দ্রুত গতিতে, কি পরিমাণ জল আসছে, বিভৎস লাগছে, বিভৎস। কল্পা থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে এই মন্ত্রমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে কারোরই বেরোতে ইচ্ছে হচ্ছিল না।
অবশেষে বেলা 11টায় আমরা কল্পা থেকে টাবর উদ্দেশ্যে রওনা দিই। আমরা যতই কল্পা থেকে দূরে যাচ্ছি, ততই সবুজ উপত্যকা পেরিয়ে আমরা রুক্ষ উপত্যকাতে প্রবেশ করছি। বিআরও যদিও রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, তবুও এই সেমি টানাল রাস্তা যেখানে মাথার ওপরে হ্যাঙ্গিং ক্লিফ যেন ঝুলে আছে, সত্যি রোমাঞ্চকর। কল্পা থেকে পু 71 কিলোমিটার। আমাদের ফার্স্ট স্টপ হবে পু। এই 71 কিলোমিটার NH22 ধরে বাইক রাইড সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। One vehicle at a time, load capacity 30 ton, no parking. ওই ব্রিজটা আগে ছিল, ওইটা। জানি না ব্রিজের নাম কি, তো ব্রিজটা বেশ বড়, ভালো, মজবুত। অনেকে দাঁড়িয়েই ফটো তুলছে। আবার সামনে একটা ব্রিজ আছে, কিরানকুদ ব্রিজ। কিরানকুদ ব্রিজ বর্ডার রোড অর্গানাইজেশন বানিয়েছে এটা, কিরানকুদ। কে করছে? রাজনাথ সিং এটাকেও উদ্বোধন করেছে। রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এটাকে উদ্বোধন করেছেন। আবার সেই দুর্ধর্ষ হ্যাঙ্গিং ক্লিফের। তো আজকের কল্পা থেকে টাবো পর্যন্ত আমাদের এই জার্নির ভিডিওটা একটু লম্বা হবে, কাইন্ডলি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক কিছু ইনফরমেশান, রাস্তা সম্বন্ধে, ওয়েদার সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশান দেওয়া থাকবে, কাইন্ডলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এটা কোথায় প্রবেশ করলাম কিছুই বোঝা যাচ্ছে না। মাপের দেখছেন, মাপের পুল। বেশি এই সাইড করে লরি আসতে পারবে না। পু 22 কিলোমিটার। পুতে গিয়ে একটা লাঞ্চ করার ইচ্ছে ছিল, দেখা যাক। 22 কিলোমিটার পু। একটা জিনিস এখনো পর্যন্ত অতটা এলাম, রাস্তা কিন্তু সত্যি দুর্দান্ত, খুবই ভালো রাস্তা। পুরো লাদাখ ফিল চলে আসছে। লাদাখেও এইরকমই ভূমিরূপ। 21 কিলোমিটার। আমরা এখন পুতে আছি। পুর সেনাবাহিনী ক্যাম্প। এখানে একটু জ্যাম হয়ে গিয়েছে। আমরা এখন আছি পুতে। অপূর্ব সৌন্দর্য এখান থেকে।
আছে আপেল বাগান, নদী বয়ে যাচ্ছে। আমরা এখানে লাঞ্চ করলাম লাংটা ক্যাফে। খারাপ না, ভালোই খেলাম। অনেকেই এখানে এসে খেলো। উপরে মিলিটারি বেস আছে। তো আমরা এখন পু থেকে বেরিয়ে যাচ্ছি। পুতে লাঞ্চ করলাম, ভালোই লাঞ্চ হলো। ওখান থেকে লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ডাবলিং ব্রিজ ক্রস করছি। এই সিটিটা ডাবলিং, পুয়ের পর একটু পরেই ডাবলিং কথাটা অনেকটাই শোনা আছে না? এখানে ডাবলিংয়ে সম্ভবত চেকপোস্ট আছে, এখানে এন্ট্রি করতে হবে ডাবলিংয়ে। ডাবলিং থেকে বেরিয়ে পড়লাম। ডাবলিং চেকপোস্টে এন্ট্রি করে 4টে গাড়ির পুরো এন্ট্রি, ওই নাম্বার, গাড়ির নাম্বার, কোথায় যাচ্ছেন, জাস্ট এইগুলি, কোনো আইডি চেক করছে না। এগুলো এন্ট্রি করে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। টাবো নাকো আজকে আমাদের গন্তব্যস্থল ওটাই হতে পারে। অনেকে কাজও যাচ্ছে গাড়িতে, রাত্রি হলেও তারা গাড়ি চালিয়ে চলে যাবে, আমরা তো যেতে পারবো না। আঁকামাঁকা রাস্তা, সুন্দর এগিয়ে চলেছে। এখানে আরেকটা ব্রিজ, এটা দিয়েও জল বেরিয়ে যাচ্ছে, বরফগুলো জল সম্ভবত। ডাবলিং থেকে যতই আমরা আগের দিকে অগ্রসর হচ্ছি, ভূমিরূপ ততই পরিবর্তন হতে থাকে। বিআরও রোড কনস্ট্রাকশন তো খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু যেহেতু এখানকার পাহাড়গুলি কোনোটি মাটির তৈরি নয়, সবই কংক্রিট পাথর দিয়ে তৈরি, তাই সেমি টানেল রূপ রাস্তা দিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে। সৌদিক 63, সুন্দর 46। তো আমরা এখন নাকোর পথে। নাকো এখান থেকে 4 কিলোমিটার পাহাড়ের চূড়ায় এই ছোট্ট পুকুরের মতন লেক আছে, যেটি খুব পবিত্র বলে মানে এখানের লোক। দেখা যাক আমাদের এখন ডেস্টিনেশন নাকো থেকে আমরা কোথায় যাই। গিউ মনেস্ট্রিটা ভিজিট করতে হবে। নাকো 5 কী লিখেছে, 5 কিলোমিটার। উফ, স্কাইটা অপূর্ব দেখাচ্ছে এখান থেকে, দারুণ অপরূপ শোভা প্রকৃতির। রাস্তাগুলো এখন আরও সুন্দর করে দিয়েছে। নাকো হ্যাংরাং উপত্যকার বৃহত্তম গ্রাম। 11,900 ফিট এলিভেশনে এটি রিওপুর গিয়ালের মনোরম পটভূমিতে অবস্থিত একটি বুদ্ধিস্ট গ্রাম। স্পিতি ভ্যালির এই ন্যাড়া রুক্ষ মরুভূমির উপত্যকায় নাকো যেন এক ছোট্ট মরুদ্যান। নাকো লেক, নাকো মনস্ট্রি এখানের দর্শনীয় স্থান। এখানে একটি হেলিপ্যাডও রয়েছে, সুন্দর হেলিপ্যাড। তো গুড ইভিনিং ফ্রম নাকো। তো নাকো আমরা রয়েছি আজকে নাকো হ্যাংরাং ভ্যালির অন্যতম সবচেয়ে লার্জেস্ট ভিলেজ, যেটা কিনা রিওপুর গ্রাম সে সিনিক বিউটির ব্যাকড্রপে অবস্থিত। এখানকার এই সুন্দর পর্বতের দৃশ্য এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। তার নাকো, এখানে নাকো লেক আছে, কিন্তু নাকো লেক আমরা যাইনি। আগের বারে 2013 সালে এসেছিলাম, নাকো লেক দেখেছিলাম, কিন্তু সেইভাবে তেমন দেখার কিছু ছিল না নাকো লেকে। তো নাকো লেককে এখানে একটা পবিত্র লেক বলেই গণ্য করা হয়, এবং এটি পাশেই নাকো মনেস্ট্রিও রয়েছে, মনেস্ট্রিও দেখতে পারেন এসে। তো আমরা যেহেতু গিউ ভিলেজে যাব, গিউ মনেস্ট্রিতে। তো গিউ মনেস্ট্রি এখান থেকে 47 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। মালিং নালাটা বিখ্যাত নালা, কিন্তু মালিং গ্রাম থেকে সাইড থেকে এটা মানে ওয়াটার ক্রসিংয়ের মতন এই রোডে আগে সবচেয়ে ভয়ানক নালা ছিল।
আমরা অগ্রসর হচ্ছি মালিং নালা, সেই বিখ্যাত মালিং নালা। তখন এত জলের স্পিড থাকতো, নিচ দিয়ে বেরোতো না। তখন এই মালিং নালায় নাকি অনেকগুলো গাড়িকেই নাকি নিচে ঠেলে ঠেলে দিয়েছিল। শুটিং স্টোন আছে এখানে, উপর থেকে পাহাড় পর্বত থেকে পাথর পড়ে, তাই দেখে চলেছে। তো মালিং নালাকে এখন নিচের দিক থেকে করে দিয়েছে। এইভাবে এই নালাটা নাকি বিখ্যাত ছিল আগে। এটা এখন নিচ দিয়ে জল যায়, ওই যেতে অনেক গাড়িকে নিচে ঠেলে ফেলে দিয়েছিল। নাকো পর্যন্ত তো ভালো ফাটাফাটি রাস্তা ছিল, তো এখন রাস্তার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। দেখা যাক কি হয়। না, খারাপ নেই, ওইখানটায় খারাপ ছিল, মালিং নালার কাছে। ল্যান্ডাম লামা, ডু নট বি গামা। লামাদের এসে আপনি নিচে চাপা পড়ে গামা হয়ে যাওয়ার দরকার নেই, তাই সাবধানে চালান। তো আমরা এখন গিউ মনেস্ট্রির উদ্দেশ্যে চলেছি। রাস্তা তো দারুণ করে দিয়েছে আগের থেকে, আর ভিউটাও ব্যাপক লাগছে এখান থেকে। নিচের ভিউটা দেখাতে পাচ্ছি না, নিচের ভিউটা ব্যাপক ব্যাপক ভিউ। বিহার রাস্তা মারছে। সালকার ভিলেজ আমরা ক্রস করে গেলাম, যেটা 9738 ফুট অল্টিটিউডে অবস্থিত এবং সি লেভেল। তো সালকার ভিলেজের উপর দিয়ে চলে গেলাম। এখন আমরা যাচ্ছি কোথায় না, সুমডো হয়ে যাব কোথায় না, কিউ মনেস্ট্রি। যত তাড়াতাড়ি পারি চলে যেতে পারলে আমাদের সব টাবু পৌঁছানোর ব্যাপার আছে। গাড়িতে কিন্তু ফুয়েলও কমে এসছে। কোথায় ফুয়েল পাম্প, পেট্রোল পাম্প টাবোতে আছে নাকি জানি না, সম্ভবত থাকতে পারে টাবোতে যদি থাকে খুবই ভালো হয়। তো আমরা স্পিতি ভ্যালিতে প্রবেশ করছি। সুমডোতে চেকপোস্টে আমাদের সব ডিটেলস নেওয়া হলো। কি বলছে, রং সাইড না কি বল? गिव मोनेस्ट्री जो मम्मी है उधर ही आगे। अच्छा थैंक यू। তো আমরা উল্টো রাস্তায় চলে গিয়েছিলাম। সুমডো থেকে কিছুটা এগিয়েছে একটা উপর দিয়ে। ओ गिव मोनेस्ट्री मम्मी इधर ही है ना, गिव मोनेस्ट्री मम्मी। তো উপর দিয়ে দেখাচ্ছিল গুগল ম্যাপে, জানি না। আমরা নিচে আবার এসে ব্যাকে এসে লেফট সাইডে নিচে কাজে যাওয়ার রাস্তাতে যাচ্ছি। गिव मोनेस्ट्री দেখেন, गिव मोनेस्ट्री বোর্ড। আমাদেরকে ডান দিকে সম্ভবত নিতে হবে। गिव मोनेस्ट्री দিকে যাচ্ছি, আর 7-8 কিলোমিটার আছে এখান থেকে। এই রাস্তাটা গেলে দেখতে পাবো 7-8 কিলোমিটার যেতে যখন 20-25 মিনিট লেগে যাবে। আশা করছি আলো যেন থাকে, আলো থাকলে ভালো। অন্ধকার হয়ে এসছে, মেঘলা আকাশ, তো বেশি লাইট নেই। আমরা गिव मोनेस्ट्রির উদ্দেশ্যে চলেছি। খুবই খারাপ রাস্তা, এতটা ভালো রাস্তা চালিয়ে আসার পরেই 10 কিলোমিটার যেন একদম বাজে রাস্তা। ভিড়ে প্রবেশ করছি। ওই তো गिव मोनेस्ट्री।
রাত্রি 8টা, আমরা আছি গিউ মনেস্ট্রি। এটা এক্ষুনি বিখ্যাত 550 বছরের বেশি পুরনো মমির জন্যে। তো অ্যাকচুয়ালি এটা একটা মিস্ট্রিয়াস জিনিস। তো 1975 সালে স্পিতিতে একটা 6.9 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হয়। তো তাতে অনেকগুলো স্পিতি গুম্ফা চাপা পড়ে যায়। তো খনন কার্য করার পর হঠাৎ করে এই মমিটি আর্কিওলজিস্টদের কাছে আসে। তো এই মমিটি 550 বছরের পুরনো, কিন্তু এটা ন্যাচারাল মমি না, এতে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে। মিশরের মমিদের যেমন কাপড় জড়িয়ে তাতে কেমিক্যাল দিয়ে কফিনের মধ্যে রাখা হতো, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল মমি। এটা বলা যায় স্যার তেনজিং, যিনি মং ছিলেন এখানকার, সাংঘা তেনজিং। তো সাংঘা তেনজিংয়ের এটি মমি। উনি আস্তে আস্তে নিজেকে শরীর ছাড়েন এবং মমিতে পরিণত হয়। তো আমরা সেই মমির কাছে দেখাচ্ছি মমিটা আপনাদেরকে। এই দেখুন, ধ্যান করতে করতেই বিলীন হয়ে যায় উনি। অন্ধকার, বাবা একটু ভালো করে লাইটটা দেখো। দেখুন, এটা একটা মিস্ট্রিয়াস জিনিস, না আছে কোনো এতে কেমিক্যাল, কিচ্ছু নেই। আস্তে আস্তে ধ্যান করতে করতে উনি শরীর ছাড়েন, আত্মা শরীরকে যখন ছাড়েন আস্তে আস্তে সেইভাবেই এটি মমিতে পরিণত হয়। এখানকার মঙ্কের, বুদ্ধিস্ট মঙ্ক সাংঘা তেনজিং, ওনারই এটি মমি। মিস্ট্রিয়াস জিনিস। মমিটা তো দেখালাম। এখন এখানে মমিটাকে কেন্দ্র করে আমরা এখন 13 সালে আসছিলাম, তখন এটা তৈরি হচ্ছিল। এটা ভালো মনাস্ট্রি তৈরি হয়েছে। মনাস্ট্রির ভেতরটা দেখাবো। আজকে আমরা টাবোয় এসেছি, অনেক ঘুরে টুরে ভিতরের দিকে এই হোমস্টেটা পেয়েছি। নামখা হোমস্টে। আছে দেখতে পাচ্ছেন। শুধু আপনাদেরকে এখন ডাইনিং প্লেসটা দেখাতে চাচ্ছি, তারপরে আমি রুম দেখাবো। সুন্দর সাজানো গোছানো, বড় মিরর, ডাইনিং প্লেসটা দেখুন শুধু। इसका तो खाना हो गया। আমাদের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন দুজন খাচ্ছে। এটা হচ্ছে কাশ্মীরি স্টাইলে আমাদের এটা বানানো রেস্টুরেন্টটা। একটা ফার্নেসও রয়েছে, গরম শীতকালে গরম হবে। আচার দিয়ে খাও, লঙ্কার আচার খুব ভালো। এই ডাইনিং প্লেস দেখেই মন ভরে গেল। খাবার যাই হোক, ডাইনিং প্লেসে বসলেই একটা আলাদা আভিজাত্যপূর্ণ। এটা একদম কারুকার্য, একদম দারুণ কারুকার্য। ভুখারি, এটা পাপ্পু বলছে এটা ভুখারি। শীতকালে যখন বরফ পড়ে কয়লা দেয় আর এখানটা গরম হয়ে যায়, রান্না করে খায় এখানে লোক। তো ধরো যখন শীতের সিজন থাকে, তো এখানে 5 ফুট 6 ফুট বরফ পড়ে যায়। তো তখন এখানে কোনো রকম এরা বেরাতেও পারে না, কোনো কাজও করতে পারে না। এরা যখন সিজন থাকে এরা পুরো খাবারটা স্টক করে, পিঁমড়ের মতন হ্যাঁ স্টক করে। এইটার কারণ হচ্ছে বুখারিটা তৈরি করা, কারণ এখানে এত ঠান্ডা থাকে, মাইনাসে থাকে, এর মধ্যে কয়লা দিয়ে এরা গরম আগুন জ্বালিয়ে যায়। এটা পুরো এই ঘরটাকে গরম, বাড়ি থেকে বেরোতেই পারবে না, বাড়ি থেকে বেরোতে পারবে না, এটা বেরোতে পারে না। তার জন্য এইটার এই সিস্টেমটা করা। এই বুখারিটা হচ্ছে বিশেষত্ব, মানে স্পিতি লাদাখে এটা যেখানেই যাবে সেখানেই দেখতে পাবে। সম্ভবত ইনি এই প্রপার্টির মালকিন। বাড়ি, এটা হোমস্টে করে রাখা যায়। রুমগুলি অসাধারণ, রুমগুলি দেখাবো। একটা রুমে মানে 6 জন থাকতেই পারবে, 2টো বড় বড় বেড, খুব সুন্দর। এখানে একটা ছবি দেওয়া আছে, কাজ জানি না।